আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। পুরোটা সংবাদে আপনাদের সাথে রয়েছে মিনাসা সুজানা। গুপ্ত একটি রাজনৈতিক দলের নেতারা বাংলাদেশে নতুন জালিম রূপে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বরিশালের বেলস পার্কে জনসভায় এসব কথা বলেন তিনি। এদিকে ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান বলেন, 1971 সালের বিতর্কিত ভূমিকার মাধ্যমে যারা দেশের মা বোনের সম্মানহানি করেছিল তাদের থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। নেহার নন্দীর ক্যামেরায় আরো জানাচ্ছেন শামীম চৌধুরী। আগামীর বাংলাদেশ গড়ার নেতা আছে। উত্তাল জনঢেউয়ে পরিপূর্ণ ধান নদী খালের শহর বরিশালের বেলস পার্ক। পার্কের সীমানা ছাড়িয়ে জনস্রোত পৌঁছে যায় মূল শহর পর্যন্ত। কারো কারো জায়গা হয় ভবনের ছাদ আর গাছের উঁচু ডালে। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। জনসভাকে কেন্দ্র করে বিএনপির দুর্গ হিসেবে পরিচিত কীর্তনখোলা বিধৌত বরিশালে জড়ো হয় বিভাগের 6টি জেলার মানুষ। জনসভায় নিজেদের নির্বাচনী আসনের সমস্যার কথা তুলে ধরেন বিভাগের 21টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা। জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ব। তারেক রহমানের নাম ঘোষণা করতেই করতালিতে মুখর হয় পুরো বেলস পার্ক। বক্তব্যে জামায়াতকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, যারা 12 তারিখের পর দেশের মানুষকে নাকে দড়ি দিয়ে ঘোরানোর কথা বলে তাদের উচিত জবাব দিতে হবে। গত কয়েকদিন ধরে বিভিন্ন পত্র পত্রিকায় নিউজে আমরা কিছু খবর দেখতে পাচ্ছি, ওই যে যারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে, ওই যে যাদেরকে বাংলাদেশের মানুষ গুপ্ত হিসাবে চিনে, আমরা দেখেছি কিভাবে তাদের লোকজন বিভিন্ন জায়গায় ভুয়া সিল ছাপাচ্ছে। কিভাবে আমরা বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে তাদের পরিচিত যেগুলা প্রেস আছে সেখানে বলে তারা ব্যালট পেপার ছাপাচ্ছে, যেটি তারা পকেটে করে নিয়ে যাবে। এদের এই ষড়যন্ত্র সম্পর্কে আপনাদেরকে সজাগ থাকতে হবে। এ সময় বরিশালে অনেক উন্নয়ন কাজ বাকি আছে জানিয়ে 12 তারিখে সঠিক সিদ্ধান্ত নিতে বরিশালবাসীর কাছে আহ্বান জানান তারেক রহমান। 12 তারিখ পর্যন্ত এদেরকে দেখে রাখবেন আপনারা। 13 তারিখ থেকে বিজয় ইনশাল্লাহ এরা আপনাদেরকে দেখে রাখবে, এরা আপনাদের পায়ে পড়ে থাকবে, এরা আপনাদের এলাকায় পড়ে থাকবে এলাকার উন্নয়নের জন্য। এই বিশাল এলাকাকে আমাদের বেড়িবাঁধ দিতে হবে। বেড়িবাঁধ দিয়ে নদী ভাঙন আমাদেরকে ঠেকাতে হবে যে কোনো মূল্যে। সুফিয়া কামালের এই জনপদে তারেক রহমান জানালেন, বিএনপি ক্ষমতায় আসলে নারীদের কিভাবে স্বাবলম্বী করা হবে তার সেই পরিকল্পনার কথা। কর্মসংস্থানে এই জনপদের মানুষকে কিভাবে সম্পৃক্ত করা হবে সেই কথাও জানালেন তারেক রহমান। বিভাগের 6টি জেলার স্ব ক্ষেত্রে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে জনগণের কাছে চাইলেন ভোট। আর 21টি আসনের ভোটাররা বলছেন, আগামী 12 তারিখ ধানের শীষে জোয়ার বইবে। পরে ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে যোগ দিয়ে তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে বিদ্যমান ফরিদপুরের সমস্যা সমাধানে কাজ করবে তার দল। বিভাগ গঠন করলে যদি এলাকার মানুষের উপকার হয়, বিভাগ গঠন করলে যদি মানুষের সমস্যার সমাধান হয়, তাহলে ইনশাল্লাহ জনগণের সেই দাবি বিএনপি পূরণ করবে। শামীম চৌধুরী, আরটিভি, রাজেন্দ্র কলেজ মাঠ, ফরিদপুর। অনেক সমস্যা ইসলামকে ব্যবহার করে জামায়াত মানুষকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ের নারগুন ইউনিয়নে কিসমত দৌলতপুর দাখিল মাদ্রাসা মাঠে নির্বাচনী প্রচারে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, জামায়াত কোনো ইসলামী দল নয়। এছাড়া 15 বছর মানুষ ভোট দিতে পারেনি উল্লেখ করে এবার ভালো ভোট হবে বলে আশা প্রকাশ করেন দলটির মহাসচিব। আমরা বিএনপি সবসময় আমরা কাজে বিশ্বাস করি, আমরা সমালোচনায় বিশ্বাস করি না। আজকে একটা দল আপনাদের সামনে আসছে, এখন আসছে যে তারা নির্বাচন করবে। ভালো কথা, যে কেউ রাজনীতি করতে পারে, রাজনীতি করবেন, দয়া করে মিথ্যা কথা বলবেন না। এই জামাতে ইসলাম ইসলামের কথা বলে, কিন্তু আপনি দেখবেন আজকে অনেক মৌলানা সাহেবরা, তারা বিশেষ করে চর মনোনয়ন মৌলানা পীর সাহেব, তিনি পরিষ্কার করে বলতেছেন জামাতে ইসলাম কোন ইসলামী দলই না। ধর্মের দোহাই দিয়ে আবারও ফ্যাসিবাদের আত্মপ্রকাশ হতে পারে বলে শঙ্কা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর একটি হোটেলে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFEDর সদস্যদের সঙ্গে মতবিনিময়ে তিনি কথা বলেন। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশের সামাজিক অর্থনৈতিক মুক্তির জন্য
ভোটের মাধ্যমে যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দিতে হবে। আরও জানাচ্ছেন শাকিলা করিম। বুধবার সকালে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে মতবিনিময় করেন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFEDর সদস্যরা। ভোট কারচুপির শঙ্কা জানিয়ে বিএনপির মুখপাত্র ডক্টর মাহদি আমিন বলেন, পেশাগত জায়গায় নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে হবে সাংবাদিকদের। আমাদের প্রত্যাশা, আজকে আমরা অনেক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা শুনছি, বিভিন্ন ধরনের কারচুপির আভাস পাচ্ছি। সেই জায়গাগুলোতে যদি আপনারা প্রত্যেকে নিরপেক্ষভাবে সত্যটুকু তুলে ধরতে উদ্যোগী ভূমিকা পালন করেন, যেটা বিগত 3টা নির্বাচনের ক্ষেত্রে করেছেন, তাহলে সেটি ইনশাল্লাহ আমাদের গণতান্ত্রিক বাংলাদেশের জন্য একটা বড় ভূমিকা রাখবে। বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ধর্মের নাম দিয়ে আবারও ফ্যাসিবাদের আত্মপ্রকাশ হতে পারে। সেনাবাহিনীর সঙ্গে খারাপ আচরণকারীরা দেশের শান্তি চায় না বলেও মন্তব্য করেন তিনি। আপনি কে? আপনি তারেক রহমান সাহেবের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন, কিন্তু আপনার নাম নাই, এবং এমন শব্দ উচ্চারণ করছেন তাদেরকে আমরা কিন্তু এই ফ্যাসিবাদের আমলে বলেন যে কোনো সময়ই আমরা বিশেষ করে নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী সম্পর্কে আমরা কথা বলি না। কমপক্ষে একটা প্রতিষ্ঠানকে তো কমপক্ষে মর্যাদার জায়গায় রাখতে হবে, যারা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হিসাবে কাজ করে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে যোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব দিতে হবে। আমরা আমাদের পক্ষে কাজ করার জন্য আপনাদের আবেদন জানাচ্ছি না, আবেদন জানাচ্ছি যে ধরনের একটা নির্বাচনের জন্য আমরা এত বছর ধরে লড়াই করেছি, সেই ধরনের নির্বাচন যেন বাংলাদেশে হয়। নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আমরা সব প্রার্থীকে জানিয়ে দেব যেন তারা সংবাদকর্মীদেরকে নির্বাচনের দায়িত্ব পালনে সহযোগিতা করে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচন ঘিরে কোনো অনৈতিক প্রয়াস দেখলে সাংবাদিকদের বাধা সৃষ্টি করতেও আহ্বান জানান বিএনপি নেতারা। শাকিলা করিম, RTV, ঢাকা। ন্যায় ও মানবিক বাংলাদেশ গঠন সহ 41 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। রাজধানীর একটি হোটেলে আয়োজিত ইশতেহার অনুষ্ঠানে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে সততা, ঐক্য, ইনসাফ, দক্ষতা এবং কর্মসংস্থানে গুরুত্ব দেবে, আর দুর্নীতি, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, বেকারত্ব ও চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেবে। তৌহিদুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। The National Election Manifesto. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ জামাত ইসলামীর নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়ার ইশতেহার শীর্ষক অনুষ্ঠান। 41 দফা ইশতেহারের শুরুতে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থে আপোষহীন রাষ্ট্র গঠনের কথা বলেন জামাত আমির। ইনসাফভিত্তিক মানবিক বাংলাদেশ গঠন, যুবকদের ক্ষমতায়ন এবং নারীদের জন্য নিরাপদ ও অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দেন তিনি। আপনার একটা গুরুত্বপূর্ণ মত এই জাতিকে নতুন একটি বাংলাদেশ এনে দিতে পারে। বাংলাদেশ তার মানচিত্র বদলাবে না, বাংলাদেশ তার গুণগত অর্জনের দিক থেকে এগিয়ে যাবে। আমরা একটি সহিষ্ণু মানবিক বাংলাদেশ চাই। আমরা শ্রেণীতে সীমাহীন বৈষম্যটা দূর করতে চাই এবং সকলের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে চাই। মাদক সন্ত্রাস বন্ধ করে কৃষি ও শিল্পের মাধ্যমে কর্মসংস্থানের কথা বলছে জামাত। আর্থিক খাতের সংস্কারের মাধ্যমে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে চান ডাক্তার শফিক। বলেছেন, শ্রমিক, মালিক, পাহাড় সমতল এবং সংখ্যাগুরু সংখ্যালঘুর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, আমরা যুগান্তকারী বিপ্লবিক পরিবর্তন আনবো। তাদের সন্তানেরাও একদিন এমনভাবে বেড়ে উঠবে যে ওই চা বাগান থেকে বেরিয়ে আসা একজন মানুষ, সেও এই দেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। এই দেশে পাহাড় এবং সমতলের ব্যবধান আমরা গুছিয়ে সমতল করতে চাই। 5 বছরের কম এবং বয়স্কদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা, আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং সকল পর্যায়ে সুশাসন নিশ্চিতের প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। গুরুত্ব দেন জাতীয় ঐক্যের। আমাদের স্লোগান, চলো একসাথে গড়ি বাংলাদেশ। আমাদের ইশতেহার আপনাদের হাতে পৌঁছার পরেও যদি আপনাদের কোনো গুরুত্বপূর্ণ অবজারভেশন থাকে, পরামর্শ থাকে, আমরা দারুণভাবে ওয়েলকাম করব। আপনারা আমাদেরকে সেই পরামর্শ, অবজারভেশন দিয়ে সাহায্য করবেন। প্রতিবেশী দেশ সহ বিশ্বের সাথে ইতিবাচক সম্পর্ক রেখে 2030 সালের মধ্যে পরিবেশগত অবক্ষয়ের শূন্যতা এবং বন্যা ঝুঁকি শূন্যের কোটায় আনতে চায় জামাত। আমরা সবার সাথে কালারফুল রিলেশন মেনটেন করতে চাই। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।
এদিকে উত্তরবঙ্গ সফরে গিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে কুড়িগ্রাম কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি বলেন, ক্ষমতায় গেলে যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে জামায়াত। পরে নীলফামারী ও লালমনিরহাট জামায়াতের উদ্যোগে আয়োজিত জনসভায় আমির বলেন, একটি মতলববাজ ধান্দাবাজ দল জাতিকে বিভক্ত করতে চায়। 15.5 বছর যারা মজলুম ছিলেন তারা এখন ভিন্ন ভূমিকায়। পরে টাঙ্গাইল পৌর উদ্যানের জনসভায় যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দিনের শুরুতে কুড়িগ্রাম যান জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। যোগ দেন কুড়িগ্রাম কলেজ মাঠে আয়োজিত 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায়। এ সময় জামায়াতের আমির উত্তরবঙ্গের দুর্দশার কথা তুলে ধরে বলেন, বাংলাদেশের বন্ধু থাকবে কিন্তু কাউকে প্রভু মানা হবে না, কোনো আধিপত্যবাদকে প্রশ্রয় দেবে না তার দল। এই বঞ্চিত এলাকাকে আল্লাহ যেন মণিমুক্তা দিয়ে ভরে দেন। কৃষি বিশ্ববিদ্যালয়ে কুড়িয়ে 2টা ডিপার্টমেন্ট, তাও বাড়িতে। এটি এই এলাকার মানুষের প্রতি উপহাস। কেন এমন হবে? ইনশাআল্লাহ আমরা শিক্ষায় গুরুত্ব দেব। বাংলাদেশে বন্ধু থাকবে কিন্তু কোথাও কাউকে প্রভু মানব না, কোথাও কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করবো না ইনশাআল্লাহ। পরে নীলফামারী ও লালমনিরহাট জামায়াতের উদ্যোগে লালমনিরহাটের হাতিবান্ধায় তিস্তা ব্যারেজ হেলিপ্যাড মাঠের জনসভায় অংশ নিয়ে ডাক্তার শফিক বলেন, একটি মতলববাজ ধান্দাবাজ দল জাতিকে বিভক্ত করতে চায়। যে কোনো মূল্যের বিনিময়ে ইনশাআল্লাহ তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হবে। কারণ লাল চোখ আমরা পরোয়া করব না। আমার দেশ আগে, এ দেশের জনগণের স্বার্থ আগে। যারা জাতির সাথে ধোঁকাবাজি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, বেঈমানি করেছে, এদেরকে লাল কার্ড দেখানোর নির্বাচন। এই নির্বাচনে এদেরকে বলতে হবে না, অনেক হয়েছে, এখন রাজনীতির ময়দান থেকে সরে যাও। দিনের শেষ নির্বাচনী প্রচারণায় টাঙ্গাইলের পৌর মাঠের জনসমাবেশে যোগ দেন আমির। সেখানে তিনি বলেন, তার দল বসন্তের কোকিল না। 15 বছরের বেশি সময় ধরে নেতাকর্মীদের উপর জুলুম হলেও জামাত জনগণকে ছেড়ে যায়নি। 15.5 বছর আমাদের উপরে এত জুলুম হওয়ার পরেও আমরা একদিনের জন্য জনগণকে ছেড়ে কোথাও আমরা যাইনি। এই মাটি কামড় দিয়ে আমরা ছিলাম। আল্লাহ আমাদেরকে এখানে রেখেছিলেন। দফায় দফায় জেলে গিয়েছি, ঘর বাড়ি ছাড়া হয়েছে, অফিসে ঢুকতে পারি না, কিন্তু বাংলাদেশে ছিলাম। আব্দুল হামিদ, RTV। ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। জনপ্রত্যাশার ইশতেহার শীর্ষক অনুষ্ঠানে রাষ্ট্র পরিচালনার নীতিগত 8 দফা এবং প্রশাসনিক সংস্কারের 6 দফা তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, রাষ্ট্র পরিচালনায় ইসলামের মৌলিক নীতিমালা, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিক অধিকার নিশ্চিত করা হবে। ক্ষমতার হস্তান্তর গণতান্ত্রিকভাবে করা হবে, যাতে নির্বাহী আধিপত্য ও রাজনৈতিক হস্তক্ষেপ সীমিত থাকে। দলের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, এই ইশতেহার জাতির প্রতি তাদের একটি প্রতিজ্ঞা, যা বাস্তবায়িত হলে রাষ্ট্র গঠন, প্রশাসনিক সংস্কার, অর্থনৈতিক সমৃদ্ধি, কর্মসংস্থান এবং নাগরিক সেবার মান উন্নত হবে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, জামায়াতের মাথা ততই খারাপ হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা 17 আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম। তারেক রহমানের পক্ষে প্রচার মিছিলের আগে একথা বলেন তিনি। আর প্রচারে নেমে জামায়াত নেতারা বলছেন, মানুষ এবার পরিবর্তন চায়। দীপ্ত চন্দ্রপালকে সাথে নিয়ে শাকিবুর রহমানের রিপোর্ট। নির্বাচনের বাকি আর 8 দিন। সকাল থেকেই গণসংযোগে বেরিয়ে পড়েন প্রার্থীরা। ঢাকা 17 আসনে তারেক রহমানের পক্ষে প্রচার মিছিল করেন দলের নেতাকর্মীরা। সেনানিবাসের ঘটনায় জামাতের মুখোশ উন্মোচন হয়েছে বলে মন্তব্য করেন দলের নেতাকর্মীরা। আর্মড ফোর্সেসের সাথে কিভাবে বাদ ব্যবহার করেন, এরা এইরকম আচরণ, এটা মনে হয় না আমার যে উনি সমাজ সেবার নেশায় ঘুরে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, জামাতের মাথা তত খারাপ হচ্ছে। এই যে তাদের যে আচরণ, এই আচরণ এটাই প্রমাণ করে। নিজ নিজ এলাকায় প্রচার চালিয়েছেন উত্তর ও দক্ষিণের প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। মিথ্যাচার, মিথ্যা প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে। আমি মনে করি আমরা যারা প্রার্থী হয়েছেন সবাই ঢাকা নয়ের ভালো চান, এলাকার উন্নয়নের ভালো চান। তবে জামায়াতের প্রার্থীরা বলছেন, দেশের মানুষ এবার পরিবর্তন চায়। আমরা যেটা বুঝি, জনগণ একটা পরিবর্তন চায়। বড় চ্যালেঞ্জ মনে হচ্ছে যে সুষ্ঠু পরিবেশ বজায় রেখে ভোট করা। থানা নির্বাচনের সবগুলো অফিস
ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবের বিল্ডিংয়ের ভাড়াটিয়া এই অবস্থায় রেখে সুষ্ঠু নির্বাচন অনেক সুদূর পরাহত। নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করে বিশেষ একটা দল অন্য পক্ষের আক্রমণ করতেছে। প্রচারে পিছিয়ে নিয়ে স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়ন সহ দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। 11টা দলের আদর্শ আছে, সাথে আমি স্বতন্ত্র হিসেবে এলাকাবাসীর প্রতি আমার ইশতেহার আছে। ঢাকা 12 আসনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলমের পক্ষে প্রচার করেন তার কর্মীরা। সাকিবুর রহমান, RTV, ঢাকা। নির্বাচন যত এগিয়ে আসছে বাড়ছে সহিংস ঘটনা, আর তাতে সংশয় বাড়ছে ভোটের দিনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও। এরই মধ্যে রাজধানীতে 2131টি ভোট কেন্দ্রের মধ্যে 1614টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। আর লুট হওয়া অস্ত্রের ব্যবহার নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। মোহাম্মদ সায়েমের রিপোর্টে দেখুন বিস্তারিত। দীর্ঘদিন ভোট বঞ্চিত মানুষের মাঝে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনেকটাই উৎসবেরও গর্বের। কিন্তু গত 22 জানুয়ারি থেকে শুরু হওয়া নির্বাচনী প্রচারণার প্রথম 7 দিনেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অন্তত 200 সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে প্রতিদ্বন্দ্বী সমর্থকদের সঙ্গে সংঘর্ষ 73টি, প্রচার কাজে বাধা 22টি, হামলার ঘটনা 15টি, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা 14টি এবং প্রার্থীর উপর আক্রমণের ঘটনা 9টি। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এসব সংঘর্ষের ঘটনাকে ভাইয়ে ভাইয়ে বিবাদের সঙ্গে তুলনা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতার কোনো অভাব নেই, কিন্তু আগে হলো কি, যেমন ইভেন ভাইয়েরা শুরু করে দেবেন, বাপেও কিন্তু কন্ট্রোল করতে পারেন অনেক সময়। এমন পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঢিলেঢালা অবস্থানে নির্বাচনের ঝুঁকির শঙ্কা কিছু ভোটারদের মাঝে। দিন যত এগোবে পরিস্থিতিটা মনে হয় আরও অবনতি ঘটবে, কারণ আমরা দেখতে পাচ্ছি বর্তমানে কিছু সহিংস ঘটনা ঘটেছে। যে পরিস্থিতি এখন চলতেছে তাতে বোঝা যায় যে সুষ্ঠু নির্বাচন হবে না। তবে এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সন্তোষজনক বলে মনে করছেন তরুণ ভোটাররা। এইবার পরিবেশ দেখে মনে হচ্ছে যে সঠিক ভোটটা দিতে পারবো। আমি খুব আগ্রহী যে এই বছর আমি সুষ্ঠুভাবে আমার ভোটটা দিতে পারবো। আর ডিএমপি দিচ্ছে নির্বাচন ও নির্বাচন পরবর্তী সময়ে জননিরাপত্তার আশ্বাস। ভোটারদের যেন কোনো ধরনের বিড়ম্বনা সহ্য বা বিড়ম্বনার মুখোমুখি হতে না হয়, সে লক্ষ্যে আমরা মাঠে তৎপর আছি এবং এটা ইলেকশনের আগে, ইলেকশনের দিন এবং ইলেকশন পরবর্তী সময়েও এটা অব্যাহত থাকবে। এবারে নির্বাচন ঘিরে মোতায়েন থাকবে বিভিন্ন বাহিনীর 9 লাখ সদস্য। এর মধ্যে 1 লাখের বেশি সেনাবাহিনী, 1.5 লাখ পুলিশ, 5,76,000 আনসার ভিডিপি সদস্য সহ নৌ, বিমান ও বিজিবি সদস্যরা। এমন পরিস্থিতিতে থানা থেকে লুটের অস্ত্র নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন এই অপরাধ বিশেষজ্ঞ। থানা থেকে যে সমস্ত অস্ত্র লুট হয়েছিল তার 25% অস্ত্র এখনও উদ্ধারের বাইরে আছে। পাশাপাশি গোলা বারুদ যেগুলো লুট হয়েছিল তার একটা বড় অংশই উদ্ধার করা সম্ভব হয়নি। সীমান্ত হয়ে অবৈধ অস্ত্রের অনেক প্রবেশ ঘটেছে। 3 ধাপের অস্ত্রের যে প্রভাব বা ঝনঝনানি নির্বাচনে সংঘাত সহিংসতার ক্ষেত্রে এই অস্ত্রগুলোই ব্যবহৃত হচ্ছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সব পক্ষ সহিংসতার পথ পরিহার করে ভোটকে উৎসবে পরিণত করবে, এমনটাই প্রত্যাশা সাধারণ ভোটারদের। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা। পাকিস্তানে চলমান সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 255 জনে। বুধবার সংবাদ মাধ্যম আনাদোলু এক প্রতিবেদনে দেশটির বেলুচিস্তান প্রদেশে চলমান সংঘর্ষে হতাহতের এই সংখ্যা জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, অভিযানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর 197 সদস্য, নিরাপত্তা বাহিনীর অন্তত 22 সেনা ও শিশুসহ 36 বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এর আগে গত 31 জানুয়ারি বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি একযোগে প্রদেশের 12টি শহর ও জনপদে হামলা চালায়। এতে 17 জন নিরাপত্তা কর্মকর্তা ও 31 জন বেসামরিক নাগরিক নিহত হন। এর পরপরই প্রদেশ জুড়ে সেনা অভিযান শুরু করে পাকিস্তান। খেলার খবর। বৃহস্পতিবার থেকে মাঠে গড়াচ্ছে অদম্য বাংলাদেশ টি-20 কাপ। বিশ্বকাপে অংশ নিতে না পারায় ক্রিকেটারদের অপ্রত্যাশিত অবসরকে কাজে লাগাতে জাতীয় দল ও তার আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে সংক্ষিপ্ত এই টুর্নামেন্টের আয়োজন করেছে বিসিবি। 3 দলের টুর্নামেন্টে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে সন্ধ্যা 6টায় আকবর আলীর দুরন্ত একাদশের মুখোমুখি হবে লিটন কুমার দাসের ধূমকেতু। এদিকে অসুস্থতার জন্য এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ।
রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।